নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। শিবরাত্রির প্রসঙ্গে দু একটি মজার ঘটনা মহারাজ বলেছিলেন। বেলুর মঠের শিবরাত্রির উৎসব দেখার মতো ছিল। রাত্রিতে ব্রহ্মচারীরা শিব, নন্দী, ভৃঙ্গি সেজে খুব নাচে। সেবারেও সেজেছে। শিবের বেশ শক্ত সামর্থ্য চেহারা, নাচে বেশ পটু, মানিয়েছেও বেশ। মাথায় জটা, পরনে বাঘছাল, হাতে ডমরু, ত্রিশূল। নন্দী বেশ একটু গোলগাল চেহারার, একটু বেঁটে। আর ভৃঙ্গি তালপাতার সেপাই। নাচ বেশ জমেছে। যে ব্রহ্মচারী নন্দী সেজেছিল সে হচ্ছে অন্ধ্রপ্রদেশের। তার গায়ের রঙের কাছে আলকাতরাও লজ্জা পেয়ে যাবে। এদিকে শিবের গান ও কালীকীর্তন চলছে। যখন সকলে গাইছে, কালোরূপ অনেক আছে, সে বড় আশ্চর্য কালো। সকলে নন্দীর দিকে আঙুল দেখিয়ে নির্দেশ করছে। যাই হোক, ওকে বেশ মানিয়েও ছিল। ঠোঁটগুলো লাল করে দেওয়া হয়েছে, মাথায় জটা পরানো হয়েছে। পরদিন মহারাজকে শিব কেমন নেচেছে, নন্দী ভৃঙ্গি কেমন হয়েছে ইত্যাদি জিজ্ঞাসা করা হলো। তিনিও খুব তারিফ করতে লাগলেন আর বললেন, তা তো দেখলুম সকলেই বেশ সেজেছিল, আর বিশেষ করে নন্দী। এদিকে মূর্তিমান কালো ভূত, তার আবার ঠোঁটে লাল রং লাগানো হয়েছে। কি বাহারি না খুলেছে, যেন কয়লায় আগুন ধরিয়ে দিয়েছে। শিবরাত্রির দিন একটি মজার গল্প প্রত্যেক বছরই শোনা হতো। একে তো উপোস, তারপর হাসতে হাসতে পেটে খিল ধরে যেত। গল্পটি প্রথম শোনা যায় পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি মহারাজের মুখে। তারপর ভূতেশানন্দজি মহারাজও বলতেন, এবং প্রত্যেক শিবরাত্রিতে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করতাম মহারাজ গল্পটি কখন আবার বলবেন। স্বামী রীতানন্দ বলছেন, মহারাজের বলার ধরন ও ভঙ্গি ছিল অনবদ্য। তাঁর কথায় একটি পাড়ার মেয়েরা প্রায় সকলেই শিবরাত্রির উপোস করে। তারা চাইছে শুধু মেয়েরাই বা কেন উপোস করবে, আর উপোস করে পুরুষদের জন্য রান্নাবান্না করবে। পুরুষরাও শিবরাত্রিতে উপোস করুক, তাহলে আর রান্নাবান্না করতে হবে না। পুরুষদের রাজি করানো খুব সহজ কথা নয়। ঘরে ঘরে মহিলারা বোঝানোর উদ্যোগ চালিয়ে যাচ্ছে। দু একজন পুরুষ একটু একটু করে রাজিও হচ্ছে। পুরো রাত না হোক, দু এক প্রহর উপবাস দিয়ে শুরু হোক। এক মহিলা তার স্বামীকে এইভাবে প্রথম প্রহর পর্যন্ত নির্জলা উপোসে রাজি করিয়েছে। প্রথম প্রহরের পুজো হবার পরই কথা ছিল ফলমূল জল সবই খাবে। ভদ্রলোক প্রসাদ চাইছে। মহিলা আবার বোঝাতে শুরু করেছে, এতক্ষণ যখন পারলে আর এক প্রহর থাকো, নিশ্চয়ই পারবে। এখন খেলে সব পুণ্য নষ্ট হয়ে যাবে। আর মাত্র 2 ঘন্টা বাকি, ইত্যাদি। এইভাবে সে ভদ্রলোককে বুঝিয়ে দিয়েছে। ভদ্রলোক কি আর করে, গজগজ করতে করতে কিছু না মুখে দিয়েই শুয়ে রইল। ঘড়ির কাঁটা আর সরে না। যাই হোক, দেখতে দেখতে দ্বিতীয় প্রহরও শেষ হলো। এবার প্রসাদ পাওয়া যাবে। কিন্তু ভদ্রমহিলা আবার নতুন করে জোরাজুরি শুরু করলো। 2 প্রহরের পর খেলে মহা অকল্যাণ হবে, সব পুণ্য নষ্ট হয়ে যাবে। আর একটু অপেক্ষা করলেই তো হয়। সকলে পারছে, তুমি পারবে না? তুমিও পারবে। এই প্রহরটা একটু সহ্য করো। কষ্টে শিষ্টে তৃতীয় প্রহরও কোনো ক্রমে শেষ হলো।
ভদ্রলোক তো আর পারছেন না, ক্লান্ত অবসন্ন হয়ে পুজোর জায়গাতেই খেতে বসে পড়ল। ভদ্রমহিলা এসে তাকে টেনে তুলে ঘরের বিছানায় নিয়ে গেল। আবার অনুনয় বিনয় বোঝানো আবদার কত কি শুরু হলো। 3 প্রহর চলে গেছে। এই রকম পাপ কাজ কেউ করে? এ সময় খেলে সারা জীবনের সব পুণ্য নষ্ট হয়ে যাবে। আর মাত্র সামান্য সময় বাকি আছে, রাত তো কেটেই গেল। আর একটু পরেই শেষ প্রহরের পুজো শেষ হবে। একটু ধৈর্য ধরো না, সারা রাত থাকতে পারলে আর এতটুকু পারবে না, ইত্যাদি খুব বোঝাচ্ছে। ভদ্রলোক অবশ হয়ে চিত হয়ে শুয়ে আছে, ঘোলাটে চাউনি কড়িকাঠ গুনছে, গুনতেও যেন ভুল হয়ে যাচ্ছে। এই রকম সময়ে পাশের বাড়ি থেকে একটা কান্নার রোল শোনা গেল। ভদ্রমহিলা ভদ্রলোককে জিজ্ঞাসা করছে, কি গো, ওদের বাড়ি থেকে যে কান্নার রোল শোনা যাচ্ছে, কি হলো বলো তো ওদের বাড়িতে? এতক্ষণে ভদ্রলোক সটাং উঠে পড়ে বসেছে। রেগে গিয়ে উনি তখন বলছেন, কি আর হবে, দেখো তোমার মতো ওর ভক্তিমতী স্ত্রীর পাল্লায় পড়ে ওই বাড়ির ভদ্রলোকের এতক্ষণে হয়ে গেছে আর কি। এই গল্প শুনে সকলে খুব হাসতে লাগলো। মহারাজও তাদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন। এরপর আমি আপনাদের শোনাব স্বামী সুহিতানন্দের লেখা থেকে মায়ের শিষ্যদের সম্পর্কে। বৃন্দাবনে থাকতেন মায়ের আরেক শিষ্য গোপেশ মহারাজ, স্বামী শারদেশানন্দ। প্রেমেশ মহারাজ যখন শ্রীহট্টে রামকৃষ্ণ ভাবান্দোলন শুরু করেছিলেন, তখন তার প্রধান সহকারী ছিলেন প্রতিবেশী বালক গোপেশ। প্রেমেশ মহারাজ সাধু চরিত্রে, ব্যবহার নৈপুণ্যে, পাণ্ডিত্যে, গানে, ভাবে, প্রেমে শ্রীহট্টবাসীর হৃদয় জয় করেছিলেন। তার সংস্পর্শে এসে 15-16 জন বিশ্ববিদ্যালয়ের রত্ন বেলুড় মঠে সাধু হন এবং তাঁর প্রভাবে 15-16টি জেলায় আশ্রম স্থাপন করেন। প্রেমেশ মহারাজ বলতেন, গোপেশই ছিল আমার বল বুদ্ধিদাতা। 10 বছর ধরে তাঁর মুখে গোপেশ মহারাজের নাম শুনে শুনে আমার তাঁকে দর্শনের ইচ্ছে হয়। একবার উত্তরকাশীতে তপস্যায় গিয়ে ফেরার পথে সময় থাকায় দিল্লি হয়ে বৃন্দাবনে আসি। জানানো ছিল। আমি ঠাকুরকে প্রণাম করে সোজা গোপেশ মহারাজের সামনে এসে দাঁড়ালাম। তিনি তাকিয়ে দেখলেন, তারপর হাসি মুখে জিজ্ঞাসা করলেন, তুমি তো আমার কথা অনেক শুনেছ, দেখে ঠিক সেই রকম মনে হচ্ছে তো? প্রেমেশ মহারাজের মতোই ছোট চেহারা, খোঁচা খোঁচা পাকা দাড়ি, মিটি মিটি হাসি। আমি বললাম, হুবহু ঠিক হয়েছে। এবার প্রশ্ন করলাম, আমার কথাও তো অনেক শুনেছেন মহারাজ, মিলছে তো? তিনিও হেসে বললেন, একদম ঠিক ঠিক। বললাম, মহারাজ 3 দিন থাকব, শুধুমাত্র আপনাকে দেখব বলেই বৃন্দাবনে এসেছি, কোনো মন্দির টন্দির দর্শনে যাব না। মহারাজ মহন্তকে বললেন, একে বৃন্দাবনের রাবড়ি খাওয়াবে, আর কয়েকটি স্থান দর্শনের কথা বলে দিলেন। রমেশ মহারাজ বয়সে বড় হলেও আমরা একসঙ্গে ট্রেনিং সেন্টারে ছিলাম, তাই মহন্ত মহারাজ রমেশ মহারাজের ওপর আমার দায়িত্ব দিলেন। আমি বললাম, আমি তো মন্দির দেখতে আসিনি, আপনাকে দেখতে এসছি। তিনি তখন বললেন, বাহ, আমাকে দেখবে আর আমার কথা শুনবে না? 2-3 দিন ছিলাম। তার রুটিন দেখে আমি তো স্তম্ভিত। সকালবেলা উঠে সকলের আগে অন্ধকার রাত্রে মন্দিরে যেতেন। সাধারণত সকালে টিফিনটা ঘরেই খেতেন। দুপুরে ও রাত্রে পৌঁতে বসতেন। হিমালয়ের সাধুদের মতো কটরা ভোগ একটা অ্যালুমিনিয়ামের বাটিতে যা খাবেন দিয়ে যাবে, সব মিশে একটু খাবার। রাত্রে সন্ধ্যারতি ও ধ্যানজপ। আহারের পর পাঠে নূতন ব্রহ্মচারীর মতো উপস্থিতি।
মহারাজের পা দুটো একটু বেঁকে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন এমন হলো মহারাজ? তিনি বললেন, এক আসনে বহু সময় বসে আমার এইরম অবস্থা হয়েছে। সেবার কোনো একটি বাড়ির ভিত স্থাপন মহারাজ করবেন। আমরা সবাই গেলাম। সেই বৃদ্ধ বয়সে যিনি যেভাবে ইট ধরলেন, বসালেন, সিমেন্ট ঢাললেন এবং প্ল্যাটফর্ম সোজা করলেন, দেখেই বোঝা গেল এককালে দক্ষ মিস্ত্রি ছিলেন। কেন প্রেমেশ মহারাজ তাঁর ওপর এত নির্ভর করতেন তা তাঁর এই এখনকার অবস্থা দেখে আমি বুঝতে পারলাম। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।